নমস্কার, আমি পার্থপ্রতিম চট্টোপাধ্যায়। আজকে আমাদের আলোচনার বিষয় সেক্টোরিয়াল ফান্ড বা থিমেটিক ফান্ড। সেক্টোরিয়াল ফান্ড বলতে আমরা জেনারেলি সেই ফান্ডগুলোকে বুঝি যে ফান্ডগুলো আমাদের যে সাধারণ বিনিয়োগের মাধ্যম রয়েছে, যেমন মিড ক্যাপ ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এই সমস্ত চিরাচরিত ইনভেস্টমেন্টের পথে না গিয়ে যে সেক্টর বা থিম, পার্টিকুলার থিম মনে হতে পারে যে ভবিষ্যতে আরও অগ্রণী ভূমিকা গ্রহণ করবে বা আপনার ভালো রিটার্ন আসবে বা সেই সেগমেন্ট থেকে ইনভেস্টমেন্ট করলে বিনিয়োগকারী লাভবান হবেন, সেই সেগমেন্টেই ইনভেস্টমেন্ট করে। এই সেক্টোরিয়াল ফান্ড স্পেসিফিক্যালি কিছু সেক্টর বা কিছু থিমকেই ফোকাস করে ইনভেস্টমেন্ট করে। নর্মাল ফান্ডের মতো এখানে এত বেশি পরিমাণে শেয়ার্স বা বিভিন্ন ধরনের ডাইভার্সিফিকেশান থাকে না। এখানে জেনারেলি কিছু স্পেসিফিক সেক্টরের উপরেই ইনভেস্টমেন্ট হয়। এই ফান্ডগুলো নর্মালি দীর্ঘদিনের ভিত্তিতেই ইনভেস্টমেন্ট করাটা সবথেকে সুবিধাজনক। এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার রিস্ক প্রোফাইল। আপনার রিস্ক প্রোফাইল যদি আপনাকে সুটেবল করে যে এই ফান্ডে ইনভেস্টমেন্টের জন্য, তো আপনি তখনই সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং সেই সঙ্গে আপনার দীর্ঘদিন মার্কেটে টিকে থাকার প্রবণতা। এই দুটোর যদি কোনো কারণে মনে হয় যে আপনার মধ্যে এই দুটো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, সেক্ষেত্রে এই ফান্ডে ইনভেস্টমেন্ট না করাই যুক্তিসঙ্গত। এখন প্রশ্ন, এই ফান্ডে ইনভেস্টমেন্ট কে করবেন? ইনভেস্টমেন্ট করবেন প্রথমেই আজকে আপনার রিস্ক প্রোফাইলটাকে জাজ করে নেবেন যে আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি এই ফান্ডে ইনভেস্টমেন্টের যোগ্য কিনা। যদি আপনার মনে হতে পারে মার্কেটের পতন আপনাকে বিব্রত করছে, আপনার মনে হচ্ছে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারলে ভালো হয়, তাহলে এই ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না। প্রিম্যাচিওর রিডেমশন এই ফান্ডের ইনভেস্টমেন্টের জন্য খুব ক্ষতিকারক। অন্যদিকে কারোর মানসিকতায় যদি মিস্টার ডিপেন্ডেবল অ্যাটিটিউড থাকে, তাহলে সে কিন্তু দীর্ঘদিনের ভিত্তিতে এই ফান্ড থেকে খুব ভালো রিটার্ন আশা করতে পারে। দ্বিতীয়ত, হতে পারে আপনি কিভাবে রিস্ক প্রোফাইল জাজ করার পর আপনি যে সেক্টরগুলোকে ফোকাস করেছেন সেই সেক্টরগুলো ভবিষ্যতে ভালো হবে এই বিশ্বাস। অনেক সময় দেখা গেছে বিনিয়োগকারী সেক্টোরিয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, করে হয়েছে কি না কিছুদিনের মধ্যে তিনি প্রিম্যাচিওর রিডেমশন করেছেন। মার্কেট ওপরে গেছে কিন্তু তিনি দেখেছেন যে তার ফান্ড ওপরে যায়নি, সেই কারণেই তিনি রিডেমশন করে নিয়েছেন। এটাকে আমরা বলি প্রিম্যাচিওর রিডেমশন। এই প্রিম্যাচিওর রিডেমশন কিন্তু এই ফান্ডের ক্ষেত্রে খুব বিপজ্জনক। এখানে মার্কেট ওপরে গেলেই যে আপনার ফান্ড ওপরে যাবে এমন কোনো ব্যাপার না। এখানে আপনাকে সেক্টরটা কিভাবে রোটেশন করছে সেটাকেই দেখতে হবে। তৃতীয়ত, আপনার পোর্টফোলিওর একটা সার্টেন পার্সেন্টেজ মিনস 5 to 10% আপনি অবশ্যই ডাইভার্সিফিকেশন করার জন্য এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। তাতে আপনার পোর্টফোলিওর প্রপার ডাইভার্সিফিকেশনটা হবে। এবং আপনি কনসেন্ট্রেট পোর্টফোলিও পছন্দ করছেন কিনা। যদি কনসেন্ট্রেট পোর্টফোলিও বলতে আমরা কোনটাকে বুঝি না, যেমন মাল্টি ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এখানে অনেক ধরনের স্টক থাকে, অনেক জায়গায় ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি থাকে। এখানে কিন্তু ফান্ড ম্যানেজার কনসেন্ট্রেট করেন পার্টিকুলার কিছু স্টকসের ওপর। তো আপনি সেই কনসেন্ট্রেট ফান্ডে ইনভেস্টমেন্ট করার মেন্টালিটি আপনার আছে কিনা সেই জিনিসটাকে দেখতে হবে। এখন স্ট্র্যাটেজিক সেক্টোরিয়াল ফান্ড বলতে আমরা কি বুঝবো? স্ট্র্যাটেজিক সেক্টোরিয়াল ফান্ড বলতে এখানে অনেক ধরনের সেক্টর থাকে, যে সেক্টরে রোটেশন ওয়াইজ ফান্ড ম্যানেজার ইনভেস্টমেন্ট করেন। সাপোজ ধরুন এখন ফার্মা সেক্টর ইনভেস্টমেন্টের জন্য ভালো লাগছে ফান্ড ম্যানেজারের ক্ষেত্রে, তিনি করছেন সেই ফার্মা সেক্টরে ইনভেস্টমেন্ট অ্যালোকেশনের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছেন। হয়তো ভবিষ্যতে ব্যাংকিং সেক্টর ভালো করতে পারে তার মতে, তখন তিনি কি করতে পারেন না, তিনি সেই তার পোর্টফোলিওর অ্যালোকেশন সেই ব্যাংকিং শেয়ারের জন্য বাড়িয়ে দিতে পারেন। এইভাবে তিনি আপনাকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে গাইড করবেন। অ্যাকচুয়ালি এই সেক্টোরিয়াল ফান্ড হচ্ছে চক্রব্যূহ, মহাভারতের চক্রব্যূহর মতো। এখানে এন্ট্রি করাটা সোজা, কিন্তু আপনি কিভাবে বেরোবেন, সেইটার জন্যই আপনাকে কিন্তু সব্যসাচীর সাহায্য নিতে হবে। সব্যসাচী কি করবেন না, আপনাকে ঠিকঠাক পথে এন্ট্রি করিয়ে ঠিকঠাক পথে এক্সিট করবেন এবং কখন কোন ফান্ডে কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করাবেন তিনি সেই জিনিসটাকে বুঝে নেবেন। এইভাবেই আমরা সেক্টোরিয়াল ফান্ড বা স্ট্র্যাটেজিক সেক্টোরিয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি। নমস্কার।